তো ক্লাস আজকে আমরা দেখব যে ফল্টেড স্ট্রাকচার ইভ্যালুয়েশন, ফল্টেড স্ট্রাকচার ল্যান্ডফর্মস এবং ফল্টেড স্ট্রাকচার ড্রেনেজ প্যাটার্ন, কীভাবে একটা ফল্টেড স্ট্রাকচারের ভূমিরূপের পরিবর্তন ঘটছে, বা ড্রেনেজ প্যাটার্নের হোক বা এওলিয়ান হোক, কাস্ট হোক, আর যে কোনো প্রকার যে কোনো প্রাকৃতিক শক্তির মাধ্যমে কীভাবে একটা ফল্টেড স্ট্রাকচারের উপরে ভূমিরূপের পরিবর্তন ঘটছে এবং একটা ফল্টেড স্ট্রাকচারের উপরে কীভাবে কী কী ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেটা আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে, তো ফল্টেড স্ট্রাকচারের উপর ভূমিরূপের পরিবর্তন, ভূমিরূপের বিবর্তন জানার ক্ষেত্রে আমাদের সবথেকে প্রথমে জেনে নিতে হবে যে হোয়াট ইজ ফল্টেড স্ট্রাকচার বা ফল্ট কী। ঠিক আছে, তো ফল্ট কী না, একটা অঞ্চলের, একটা ভূপৃষ্ঠের যে কোনো একটা অঞ্চলের কোনো শিলাস্তরের মধ্যে তার ভিতরে যদি প্রসারণ বা সংনমন বা সংকোচনজনিত যে কোনো শক্তির ফলে যদি সেখানে পীড়ন বা চাপ বা টানের সৃষ্টি হয়, তখন সেই অংশ বরাবর ফাটল সৃষ্টি হয়। যেমন এটা যদি একটা ল্যান্ডফর্ম হয়, তো এই অংশ বরাবর যদি এখানে একটা এই শিলাস্তরের মধ্যে যদি একটা ফাটল বা পীড়ন বা টানের সৃষ্টি হয়, তখন এই ধারের অংশ এবং এই ধারের অংশ আলাদা হতে চাইবে বা অনুভূমিক বা উলম্ব যে কোনো ধরনের উত্থান বা পতন ঘটতে পারে। যেমন এই অংশটা অনেক সময় নিচ দিকে বসে যেতে পারে, আবার এই অংশটা উপর দিকে উঠে আসতে পারে। তো এর ফলে দু ধরনের, দুটো বিপরীত ধরনের শিলাস্তরের প্রবাহ লক্ষ্য করা যায়। একটা শিলাস্তর নিচ দিকে আসার চেষ্টা করে, একটা শিলাস্তর উপর দিকে আসার চেষ্টা করে, যার ফলে কি হয় না ফল্টেড স্ট্রাকচার গঠিত হয়। যেমন এইভাবে একটা শিলাস্তর এবং এইভাবে একটা শিলাস্তর এর গাবে। ঠিক আছে, শিলাস্তরের যে এই উপর দিকের যে অংশটা থাকে এটাকে বলা হয় ঊর্ধ্বস্তূপ। এই অংশটাকে বলা হচ্ছে কি ঊর্ধ্বস্তূপ, এবং এই নিচের যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে যে অধস্তূপ। ঠিক আছে, তো এই ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপ এটা প্রথমেই সৃষ্টি হয়, যার ফলে ফল্টেড স্ট্রাকচারের মেইন দুটো জিনিস হলো ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপ। যেমনভাবে ফোল্ডেড স্ট্রাকচারের ক্ষেত্রে ছিল ঊর্ধ্বভঙ্গ এবং অর্ধভঙ্গ, একইভাবে এখানে ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপ। ঠিক আছে, এই অংশটা যে কোনো ফল্টের এই অংশটাকে বলা হচ্ছে আমাদের চ্যুতিতল। মানে যে তল বরাবর ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপ বিভাজিত হয়ে থাকে বা ভাগ হয়ে থাকে সেই অংশটাকে বলা হচ্ছে চ্যুতিতল। ঠিক আছে, তো ফল্টেড ল্যান্ডফর্মসের প্রথমেই যে চ্যুতির সৃষ্টির সাথে সাথেই যে ভূমিরূপটা সৃষ্টি হবে সেটা হচ্ছে ভৃগুতট, চ্যুতি ভৃগুতট। ওটা যদি বলি যে ফল্টেড স্কার্প বা চ্যুতি ভৃগুতট কী না, চ্যুতি সৃষ্টির সময় ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গের চ্যুতিতল বরাবর যে খাড়া ঢালের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে ফল্টেড স্কার্প বা চ্যুতি ভৃগুতট। এই চ্যুতি ভৃগুতট তিন প্রকারের হয়ে থাকে। কী কী না, এক হচ্ছে একটিভ ফল্ট স্কার্প, নেক্সট হচ্ছে রিসিডুয়াল ফল্ট স্কার্প, এবং অবশিষ্ট আরেকটি রইল সেটা হচ্ছে কম্পোজিট ফল্ট স্কার্প। তো প্রথমে যদি বলি আমাদের একটিভ ফল্ট স্কার্প জিনিসটা কি না, চ্যুতির যে ভূগাঠনিক অ্যাক্টিভিটি বা টেকটনিক অ্যাক্টিভিটির ফলে বা ভূগাঠনিকের ফলে প্রথমেই ভূমির উত্থানের সাথে সাথে বা চ্যুতির সৃষ্টির সাথে সাথে যে খাড়া তল বিশিষ্ট যে ভৃগুতট তৈরি হয় সেটাকে বলা হচ্ছে একটিভ ফল্ট স্কার্প। অর্থাৎ ভূমির সৃষ্টির সাথে সাথে ফল্ট সৃষ্টির সাথে সাথে যে ভৃগুতটটা তৈরি হচ্ছে বা যে ফল্ট স্কার্পটা তৈরি হচ্ছে সেটা হলো একটিভ ফল্ট স্কার্প। একটিভ ফল্ট স্কার্পের মেন কারণ কি না, ভূগাঠনিক অ্যাক্টিভিটি বা টেকটনিক অ্যাক্টিভিটি। ঠিক আছে, এরপর এর ছবিটা কীরকম দেখতে হবে না, যদি আমরা ছবিটা আঁকি তো এর ক্ষেত্রে সিম্পল সাধারণ এরকম দুটো শিলাস্তরের এই অংশ, যে খাড়া ঢাল বিশিষ্ট অংশ, এটাকে বলা হচ্ছে একটিভ ফল্ট স্কার্প। ঠিক আছে, নেক্সট রিসিডুয়াল ফল্ট স্কার্প। রিসিডুয়াল ফল্ট স্কার্পটা কি না,
ধরে নেওয়া যাক এইটা ফল্ট স্কার্প ছিল, কিন্তু নানা রকম নদীর কার্যের ফলে বা জলের কার্যের ফলে বা অন্যান্য প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে, আবহবিকারের ফলে, মাস ওয়াস্টিং, যে কোনো রকমের ল্যান্ডফর্ম অ্যাক্টিভিটির কারণে এই অংশটা ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং ভূমিরূপটা এইখানে এসে রয়েছে। ঠিক আছে, যখন ক্ষয়প্রাপ্ত হয়ে ফল্টেড স্কার্প বা একটি ফল্ট স্কার্পটা যখন ক্ষয়প্রাপ্ত হয়, তখন যে ভূমিরূপটা সৃষ্টি হয়, এই অবশিষ্ট অংশ যে থাকে সেই ভৃগুতরটাকে বলা হচ্ছে রিসিডুয়াল ফল্ট স্কার্প। ওকে, তাহলে কী হলো না, পূর্বে এখানে ছিল, পূর্বে ভৃগুতরটা এখানে ছিল বা ফল্টেড স্কার্পটা এই অবস্থায় ছিল, কিন্তু এখন ক্ষয়প্রাপ্তির ফলে এই অংশটা ক্ষয় পেয়ে 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 এই অংশে এসে অবস্থান করছে। এর ফলে যে একটা নতুন যে এই অংশটাতে যে ফল্টেড স্কার্প বা চ্যুতির ভৃগুতরটা সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হচ্ছে রিসিডুয়াল ফল্ট স্কার্প। নেক্সট আমরা যদি আলোচনা করি তো কম্পোজিট ফল্ট স্কার্প কি? কম্পোজিটের বাংলা হলো যে মিশ্র ভৃগুতর মানে কি, যে দুটো সংমিশ্রণ বোঝাচ্ছে। দুটো সংমিশ্রণ বলতে এখানে আমরা আগে পড়েছি অ্যাক্টিভ এবং রেসিডুয়াল, অর্থাৎ অ্যাক্টিভ এবং রেসিডুয়াল অর্থাৎ সক্রিয় এবং অবশিষ্ট ভৃগুতরটির সংমিশ্রণের ফলে সৃষ্ট ভৃগুতরটি হলো কম্পোজিট ফল্ট স্কার্প বা মিশ্র ভৃগুতরটা কী জিনিস না, এই ক্ষয়প্রাপ্ত হয়ে এই অংশে এসে অবস্থান করছে এবং ভবিষ্যতে এই রিসিডুয়াল ফল্ট স্কার্পটা আরও ক্ষয়প্রাপ্ত হবে এবং দেখা গেল একটা টাইমে এসে দুটো মিলে গেছে, কিন্তু আবার পুনরায় ভূগাঠনিক অ্যাক্টিভিটি বা ভূগাঠনিক প্রক্রিয়ার জন্য বা টেকটনিক অ্যাক্টিভিটির জন্য এই অংশ উঠে গেছে বা এই অংশটা আবার উঠে গেছে। ঠিক আছে, ভূমির উত্থান কার্য ঘটেছে, যার ফলে আবার নতুন করে ভৃগুতর তৈরি হয়েছে। তাহলে কী হলো না, একটি ফল্ট স্কার্পের যে বৈশিষ্ট্য যে চ্যুতির সাথে সাথে গঠিত হবে ফল্টেড স্কার্পটা, তার বৈশিষ্ট্য আছে। আবার অবশিষ্ট অংশ যে একটু রয়ে গিয়েছিল, তার ফলেও ভৃগুতটের তার সেই বৈশিষ্ট্যটা রয়ে গেছে, অর্থাৎ দুটো ফল্টেড স্কার্পের বৈশিষ্ট্য কিন্তু এখানে রয়ে গেছে, একটি ফল্ট স্কার্প আবার রিসিডুয়াল ফল্ট স্কার্প। ওকে, তো এই দুটোর সংমিশ্রণে যে ভৃগুতরটি তৈরি হয় বা চ্যুতি ভৃগুতরটি তৈরি হয়, সেটাকে বলছে কম্পোজিট ফল্ট স্কার্প। ফল্টেড ল্যান্ডফর্মসের ক্ষেত্রে আমরা প্রথমেই যে ভূমিরূপটির কথা পড়লাম সেটা হচ্ছে ফল্টেড স্কার্প বা চ্যুতি ভৃগু জিনিসটা আমরা বুঝলাম। এরপরে যে ভূমিরূপটার সৃষ্টি হবে সেটা হলো চ্যুতি রেখা ভৃগু বা ফল্ট লাইন স্কার্প। জিনিসটা কি? ফল্ট লাইন স্কার্প। এরপরে যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে ফল্ট লাইন স্কার্প। জিনিসটা কি না, একটা যদি চ্যুতি অঞ্চল থাকে এবং এর যেই নিম্নাংশ, এই অঞ্চলটা যদি এই নিম্ন অংশ যদি কোমল শিলা দ্বারা গঠিত হয়, ধীরে ধীরে ক্ষয় পেতে পেতে এই অংশ ধরো চলে এলো বা এই অংশটা চলে এলো, এই অংশটা ক্ষয় পেয়ে গেল। এই অংশটা ক্ষয় পাওয়ার ফলে এই যে অংশটা আছে, এই অংশটা ক্ষয় পাওয়ার ফলে এখানে যে খাড়া ঢালের সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে ফল্ট লাইন স্কার্প বা নর্মাল ফল্ট লাইন স্কার্প। ঠিক আছে, তো সাধারণত কী হয় না, কোমল শিলা চ্যুতির যে কোনো চ্যুতির নিম্নাংশে কোমল শিলা দ্বারা গঠিত হলো এবং তা ক্ষয় পেতে পেতে যে ক্ষয় পাওয়ার ফলে আমাদের চ্যুতি তল বরাবর বা চ্যুতি রেখা বরাবর যে ভৃগু সৃষ্টি করে বা খাড়া ঢালের সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে ফল্ট লাইন স্কার্প। ফল্ট লাইন স্কার্প মূলত 3 থেকে 4 ধরনের হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন নর্মাল ফল্ট লাইন স্কার্প, যেটাকে এটা বলা হচ্ছে। এরপরে অপোজিট ফল্ট লাইন স্কার্প, রিওকুয়েন্ট ফল্ট লাইন স্কার্প বা কম্পোজিট ফল্ট লাইন স্কার্প, রিকেটার্ড ফল্ট লাইন স্কার্প, এরকম অনেকগুলো আছে। তো আমরা মূলত 3 থেকে 4টে ফল্ট লাইন স্কার্পের কথা আমরা এখানে তুলে ধরবো। ঠিক আছে, নইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে। তো নর্মাল ফল্ট লাইন স্কার্প যদি কোনো ফল্টেড স্ট্রাকচারের নিম্নাংশে যদি কোমল শিলা দ্বারা গঠিত হয়, তখন
প্রাকৃতিক ভূপ্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে, নদীর ক্ষয়কার্য হোক, হিমবাহের ক্ষয়কার্য, যে কোনো ক্ষয়কার্যের ফলে এই অংশ নিম্নে অবস্থান করলে যে চ্যুতিরেখা বরাবর যে ভৃগু সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে নর্মাল ফল্ট লাইন স্কার্ফ। এটাকে বলা হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে নর্মাল ফল্ট লাইন স্কার্ফ, নর্মাল ফল্ট লাইন স্কার্ফ। অপরদিকে যেটা অপোজিট ফল্ট লাইন স্কার্ফ, অপোজিট ফল্ট লাইন স্কার্ফটা হলো যে যদি যে এই অংশটা এধারের অংশটা বিপরীত দিকে, নর্মাল ফল্ট লাইন স্কার্ফের বিপরীত দিকে, অর্থাৎ এই অংশটা যদি ক্ষয়প্রাপ্ত হয়, এই অংশটা ধরো ক্ষয়প্রাপ্ত, ক্ষয় পেয়ে 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 ক্ষয় পেয়ে 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 যদি ক্ষয় পায়, তাহলে এই অংশটা তখন উপরে অবস্থান করবে এবং এই অংশটা নিচে অবস্থান করবে। ভূমির বৈষম্যজনিত ক্ষয়কার্যের ফলে এটা হয়। এধারটা কিন্তু কঠিন শিলা আছে, আবার এধারটা নরম শিলা আছে, কিন্তু নরম শিলা থাকা সত্ত্বেও এধারটা ক্ষয় হয়নি, কারণ সেখানে সেরকম কোনো নদীর শক্তি বা ভূমির ঢাল বা সেরকম কিছু পাওয়া যায়নি বলে এই অংশটা ক্ষয় না হয়, এই অংশটা ক্ষয় হয়েছে। এবং দীর্ঘকালব্যাপী এই অংশটা ক্ষয় হওয়ার ফলে নর্মাল ফল্ট লাইন স্কার্ফের বিপরীত দিকে এইখানে এই বরাবর চ্যুতিরেখা সৃষ্টি হওয়ার জন্য এটাকে বলা হচ্ছে অপোজিট ফল্ট লাইন স্কার্ফ, অপোজিট ফল্ট লাইন স্কার্ফ। এরপরে আছে রিওকুয়েন্ট, মানে অনেকগুলো যদি ভাগ বলি তো নর্মাল, অপোজিট, রিওকুয়েন্ট, রিক্যাটার্ড, এরকম অনেকগুলো সৃষ্টি হয়, অনেকগুলো ফল্ট লাইন স্কার্ফের সৃষ্টি হয়। এরপরে এর পরবর্তী প্রধান ভূমিরূপটি হলো, সেটা হলো ব্লক ফল্টেড টোপোগ্রাফি। হোয়াট ইজ ব্লক ফল্টেড টোপোগ্রাফি? আমরা এবার পড়ব ব্লক ফল্টেড টোপোগ্রাফি। ব্লক ফল্টেড টোপোগ্রাফি। ব্লক ফল্টেড টোপোগ্রাফিটা একটা ভিভিআই বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই বছরের জন্য। ব্লক ফল্টেড টোপোগ্রাফিটা হলো যে কোনো ভূমিরূপ যদি কিছুটা অংশ চ্যুতির ফলে সৃষ্টি এবং কিছুটা অংশ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, মানে ধরা যাক একটা এই যে কোনো ভূমিরূপ, সেটা হচ্ছে ভৃগুতট হতে পারে, স্তূপ পর্বত হতে পারে, যে কোনো চ্যুতির যে কোনো একটা ভূমিরূপ যদি কিছুটা চ্যুতির ফলে সৃষ্টি এবং কিছুটা ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, অর্থাৎ মিশ্রভাবে সৃষ্টি হয়, তখন তাকে বলা হচ্ছে ব্লক ফল্টেড টোপোগ্রাফি। এটাকে আমেরিকার গ্রেট বেসিন অঞ্চলে এই ধরনের টোপোগ্রাফিকে বলা হচ্ছে, বা এই ব্লক ফল্টেড টোপোগ্রাফিকে বলা হচ্ছে রেঞ্জ অ্যান্ড বেসিন টোপোগ্রাফি, রেঞ্জ অ্যান্ড বেসিন টোপোগ্রাফি। ঠিক আছে, তো এরপরে নেক্সট ইম্পর্টেন্ট ভূমিরূপ বা প্রধান ভূমিরূপ হলো, এর পরবর্তী ব্লক ফল্টেড টোপোগ্রাফির পরবর্তী অন্যতম প্রধান ভূমিরূপ হলো সোপানচ্যুতি। হলো না সোপানচ্যুতি। সোপানচ্যুতি জিনিসটা কি? সোপান অর্থাৎ সিঁড়ির মতো ধাপ ধাপ, কীরকম না এইটা একটা শিলাস্তর, বা এইটা একটা শিলাস্তর, বা এইটা একটা শিলাস্তর, এবার এইটা একটা শিলাস্তর, এভাবে সিঁড়ির ধাপের মতো, এই যে সিঁড়ির ধাপের মতো এই যে ভূমিরূপটি সৃষ্টি হচ্ছে এটাকে বলা হচ্ছে সোপানচ্যুতি। সিঁড়ির ধাপের নেই যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে সোপানচ্যুতি। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে সোপানচ্যুতির ক্ষেত্রে প্রতিটা চ্যুতিরেখা বা চ্যুতিতল একই কোণে হেলে থাকে বা একই দিকে হেলে থাকে, সমকোণে হেলে থাকে, বা সমকোণে না, একই দিকে বা একনত, মানে যদি একটা শিলাস্তর এই দিকে হেলে থাকে, এই দিকে ব্যাপী হেলে থাকে, প্রতিটাই দেখুন এই দিকে হেলে থাকে, ঠিক আছে? তো অর্থাৎ এইভাবে একই দিকে হেলে অবস্থান করে সোপানচ্যুতি। নেক্সট ইম্পর্ট্যান্ট সব থেকে ইম্পর্ট্যান্ট ব্লক ফল্টেড ল্যান্ডফর্মসের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিরূপ হল হোস্ট বা ব্লক মাউন্টেন, হোস্ট বা ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত। হোস্ট, HORST, হোস্ট অর ব্লক মাউন্টেন। হোস্ট অর ব্লক মাউন্টেনটা কি?
না কোনো একটা চ্যুতি অঞ্চলের যদি মাঝখানে শিলাস্তর উঠে গিয়ে এইভাবে অবস্থান করে, মাঝখানে শিলাস্তর যদি উপরে উঠে যায়, তখন যে ভূমিরূপটির সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে হোস্ট বা ব্লক মাউন্টেন। হোস্ট এবং ব্লক মাউন্টেনের কয়েকটি পার্থক্য আছে। যেমন যখন এই ভূমিরূপটি, এই প্রকার উচ্চ ভূমিরূপটি যখন উচ্চতায় কম থাকবে এবং পার্শ্ববর্তী যে অংশগুলো রয়েছে বা শিলাস্তরগুলি রয়েছে তার সমান্তরালে অবস্থান করবে, তখন তাকে বলা হচ্ছে হোস্ট। কিন্তু এই হোস্ট ক্ষয়প্রাপ্ত হয়ে এবং আবার উত্থিত হয়, এই হোস্ট হয়তো ক্ষয়প্রাপ্ত হলো কিন্তু এটা উপর দিকে উঠে গেছে, তখন পর্বতের আকার যে ভূমিরূপটি সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে ব্লক মাউন্টেন। মানে হোস্টকে আমরা অনেকটা মালভূমির সঙ্গে তুলনা করতে পারি, বা হোস্ট মালভূমি এবং স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন বলতে পারি আমরা। তো এই অংশ এইরকম এই ভূমিরূপটিকে বলা হচ্ছে হোস্ট বা ব্লক মাউন্টেন। এই ছবিগুলো 3D আঁকলে বেশি বুঝতে সুবিধা হতো এবং এর ফলে এই অংশটা গুরুত্বপূর্ণ, খুবই জেনে রাখা দরকার। নেক্সট যেটা বলতে পারি সেটা হচ্ছে গ্র্যাবেন বা রিফট ভ্যালি। গ্র্যাবেন বা রিফট ভ্যালিটি জিনিসটা কি, সেম ধরা যাক কোনো চ্যুতি অঞ্চল বা ফল্টের স্ট্রাকচারের এধারে একটা শিলাস্তর আছে এবং এধারে একটা শিলাস্তর আছে। মাঝের শিলাস্তর বসে গিয়ে যে উপত্যকার ন্যায় বা নিম্ন অংশ তৈরি করে তাকে বলা হচ্ছে গ্র্যাবেন। এবং এই গ্র্যাবেন বরাবর যখন কোনো নদী প্রবাহিত হয় বা নদী অববাহিকা প্রবাহিত হয়, তখন সেই অঞ্চলটাকে বলা হচ্ছে রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা। রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা, এই অংশটাকে যখন এই দিক বরাবর নদী আসছে, যদি আমি এটাকে 3Dতে আঁকি, দুধারে দুটি উচ্চভূমি, এদিকে একটা উচ্চভূমি এবং এদিকে একটা উচ্চভূমির মধ্যস্থলে এই নিম্ন অংশটাকে বলা হচ্ছে গ্র্যাবেন। এবং এই নিম্ন অংশটাকে বলা হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে গ্র্যাবেন। কিন্তু যদি এই গ্র্যাবেনের কোনো নদী, এভাবে কোনো নদী প্রবাহিত হয়, তখন তাকে বলা হচ্ছে রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা। অর্থাৎ গ্র্যাবেনের মধ্য দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয়, তখন তাকে বলা হচ্ছে রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা। এরপরে ফল্টেড ল্যান্ডফর্মসের সর্বশেষতম ভূমিরূপ হল ইনভার্সন অফ রিলিফ। ইনভার্সন অফ রিলিফ জিনিসটা কি না, এই অংশ দ্বারা গ্রস্ত উপত্যকা, এই গ্রস্ত উপত্যকায় নদী প্রবাহিত হচ্ছে এবং এর পরবর্তীতে এই যে উচ্চ অংশগুলো আছে দুধারে পার্শ্ববর্তী, এই গ্রস্ত উপত্যকার দুপাশে যে উচ্চভূমি রয়েছে, এই অংশ বরাবর যে পরবর্তী নদীগুলো এসে অনুগামী নদীর সাথে মিলিত হয়, এইভাবে অনুগামী নদী মিলিত হয়। এই দিক থেকেও একইভাবে এদিক থেকেও যে পরবর্তী নদীগুলি এসে মিলিত হয় অনুগামী নদীতে, যার ফলে এই উচ্চভূমিগুলো ক্ষয় পেতে থাকে। এবং এমন একটা সময় আসে যে এই পরবর্তী নদীগুলির মস্তকমুখী ক্ষয় অনেক বেশি হয়, যার ফলে এরা মস্তকমুখী ক্ষয়, অর্থাৎ এইখানে নদীটা সৃষ্টি হয়েছিল বারবার এইদিকে কাটতে এই অংশগুলোকেও নিজের মানে অববাহিকার মধ্যে নিয়ে নেবে এবং এই অংশগুলোকেও ক্ষয় করে ফেলবে। যার ফলে কি হয়, একটা সময়ে এই উচ্চভূমিগুলো পরবর্তী নদীর ক্ষয়ের ফলে এই অনুভূমি নদীর অববাহিকার থেকে নিম্নে অবস্থান করে। অর্থাৎ ভূমিটা এইখানে ছিল, এই অংশটা উঁচু ছিল, এমন একটা পর্যায়ে এলো যে এই অংশটা এই যে কী হলো না, এই অংশটাতে ছিল প্রধান অনুগামী নদীটা, এই অংশটা উচ্চতে অবস্থান করলো এবং এই ধারের যে পরবর্তী নদীগুলো ছিল এই জায়গাটাতে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, যার ফলে কী হয়েছে, সম্পূর্ণ একটা বিপরীত ভূমিরূপ হয়েছিল। মাঝের অংশটা আগে অবস্থাতে নিচু ছিল এবং যে দুধারে যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো ছিল সেটা উঁচুতে অবস্থান করছিল, কিন্তু ক্রমাগত ক্ষয়কার্যের ফলে, পরবর্তী নদীর ক্ষয়কার্যের ফলে মধ্যাংশ বা অনুগামী নদীর অববাহিকা অঞ্চলটা উঁচুতে অবস্থান করছে এবং তার দুপাশে যে পরবর্তী নদীগুলো বা যেগুলো উচ্চভূমি ছিল সেগুলো ক্ষয়কার্যের বৈষম্যতার কারণে নিম্নে অবস্থান করছে, যার ফলে ভূমিরূপের একটা উল্টো বা একটা সম্পূর্ণ বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে ইনভার্সন অফ রিলিফ বা বৈপরীত্য ভূমিরূপ বলা হচ্ছে। এইভাবে ফল্টের ল্যান্ডফর্মসের ইভ্যালুয়েশনে আমরা শেষ করতে পারি করে নিই। বা ফল্টের ল্যান্ডফর্মসে আমরা কী পড়লাম সেটা যদি আমরা এক ঝলকে একবার দেখে নিই, তাহলে প্রথমেই আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ফল্টেড স্কার্ফ।
ফল্টেড স্কার্প। ফল্টেড স্কার্প যে আমরা তিনটে ভাগে দেখলাম, একটা হচ্ছে অ্যাক্টিভ ফল্ট স্কার্প, রেসিডুয়াল, এক হচ্ছে অ্যাক্টিভ, দুই হচ্ছে রেসিডুয়াল, আর 3 নম্বর হচ্ছে কম্পোজিট। তিনটে দেখলাম, অ্যাক্টিভ ফল্ট স্কার্প, রেসিডুয়াল ফল্ট স্কার্প এবং কম্পোজিট ফল্ট স্কার্প। এবং নেক্সট 2 নম্বরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথমে দেখলাম ফল্টেড স্কার্প, নেক্সট যেটা দেখলাম ফল্ট লাইন স্কার্প। ফল্ট লাইন স্কার্প, নেক্সট যেটা দেখলাম আমরা ফল্ট লাইন স্কার্প। এবং 3 নম্বরে যেটা দেখলাম ব্লক ফল্টেড টোপোগ্রাফি। কি দেখলাম? ব্লক ফল্টেড টোপোগ্রাফি। ব্লক ফল্টেড টোপোগ্রাফি, যেটাকে আমরা আরেক কথায় বলছি, কি বলছি আরেক কথায়, বেসিন অ্যান্ড রেঞ্জ টোপোগ্রাফি। এই ব্লক ফল্টেড টোপোগ্রাফি বা বেসিন রেঞ্জ টোপোগ্রাফি, এটাকে আমেরিকার গ্রেট বেসিন অঞ্চলে যে ভূমিরূপগুলো দেখা যায় এই ব্লক ফল্টেড টোপোগ্রাফি, এটারই আরেক অপর নাম হলো গ্রেট বেসিন অ্যান্ড রেঞ্জ অ্যান্ড বেসিন টোপোগ্রাফি, রেঞ্জ অ্যান্ড বেসিন টোপোগ্রাফি। ঠিক আছে, 4 নম্বরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে স্তূপ পর্বত বা হোস্ট। স্তূপ পর্বত বা হোস্ট বা ব্লক মাউন্টেন, হোস্ট আর ব্লক মাউন্টেন। এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম 5 নম্বরে সেটা হলো হোস্ট ব্লক মাউন্টেনের পরে দেখা গেল গ্রাভেন অ্যান্ড রিফট ভ্যালি। গ্রাভেন, GRA, গ্রাভেন অর রিফট ভ্যালি। এর পরবর্তীতে আমরা যেটা দেখেছি সেটা হলো গ্রাভেন অ্যান্ড রিফট ভ্যালির পরে ইনভার্সন অফ রিলিফ। ইনভার্সন অফ তো যদি আমাদের 10 নম্বরের জন্য যদি আমাদের বিএ ফার্স্ট ইয়ারের মেজর পেপারে বা মাইনর পেপারে যদি 10 নম্বরের জন্য ফল্টেড ল্যান্ডফর্মস এভলিউশন আসে তখন আমরা এগুলো দিতে পারি, কিন্তু তখন আমাদেরকে কিছু কিছু জিনিস বাদ দিয়ে দিতে হবে। যেমন ফল্টেড স্কার্পের ক্ষেত্রে আমরা 3টা দিলাম, ঠিক আছে। ফল্ট লাইন স্কার্পের ক্ষেত্রে অনেকগুলো রয়েছে, যার মধ্যে আমরা নর্মাল ফল্ট লাইন স্কার্প, কম্পোজিট ফল্ট লাইন স্কার্প বা রেসিডুয়াল ফল্ট লাইন স্কার্প বা রিকোয়ার্ড ফল্ট লাইন স্কার্প, এরকম 4টে দিলাম। এবং আরও অনেকগুলো রয়েছে যেগুলোকে দেওয়ার দরকার নেই, শুধু নাম উল্লেখ করলে হবে। এরপর ব্লক ফল্টেড টোপোগ্রাফি, এটাকে আমরা একটা স্টার মার্কস বা একটা জিস্ট পয়েন্ট হিসেবে আমরা দিয়ে দিতে পারি ব্লক ফল্টেড টোপোগ্রাফি। এরপরে আছে হোস্ট অর ব্লক মাউন্টেন। যদি উপরের কোনো টপিক বা কোনো একটা পয়েন্ট যদি মিস হয়ে যায় তখন হোস্ট আর ব্লক মাউন্টেন এই দুটোকে আমরা আলাদা করে আলাদা আলাদা পয়েন্ট করব, তখন তাহলে নোটটা দেখতে একটু বড় হবে, যার ফলে এক্সামিনারও এটাকে অতটা গুরুত্ব দেবেন না এটা যদি বাদ পড়ে যায়। কিন্তু এই দুটোর মধ্যে যেমন একটা যেমন না বাদ পড়ে যায়, যে মানে দুটো যেমন না বাদ পড়ে যায়, একটা বাদ পড়ে গেলেও কিছু হবে না, ঠিক আছে। হোস্ট আর ব্লক মাউন্টেন তখন আমরা ভাগ করে দিতে পারি, গ্র্যাভেন অ্যান্ড রিফট ভ্যালিকে ভাগ করে দিতে পারি, এবং ইনভার্সন অফ রিলিফ এটা লাস্টে বা একদম নেটের শেষে অবশ্যই দেওয়া উচিত। এবং তারপরে আমরা কনক্লুশন দেবো। ফার্স্টে আমরা যেটা দিয়ে দেবো ইন্ট্রোডাকশন দিয়ে দেবো, মানে ফল্টেড জিনিসটা কী, ফল্টের এর নিয়ন্ত্রকগুলি কী কী, ফল্টেড ল্যান্ডফর্মের নিয়ন্ত্রকগুলি কী কী, ফল্টেড স্ট্রাকচার কাকে বলে, ঠিক আছে। আর লাস্টে আমরা কনক্লুশন দিয়ে দেবো যে ইনভার্সন অফ রিলিফের পরে কী ঘটে বা কীভাবে একটা সামারাইজ পয়েন্ট হিসেবে আমরা কনক্লুশনটা এখানে দিয়ে দেবো। যাই হোক, আজকে এই বলে আমাদের ফল্টের ল্যান্ডফর্মস এভালুয়েশনটা শেষ করছি। ওকে, ধন্যবাদ।